আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আপনারা ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি সবাই একটু জানাবেন। আহ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আপনারা ঈদের পরে আপনাদের সাথে এই প্রথম ক্লাস, এবং আপনাদের সাথে ক্লাস নিতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান আপনারা কে কোথা থেকে বলছেন, বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাকে দেখছেন, একটু কাইন্ডলি জানাবেন সবাই। এবং কথা আমার ক্লিয়ার কিনা একটু জানাবেন, কাইন্ডলি সবাই একটু আমাকে জানাবেন। কথা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, সবাই সবাই একটু আমাকে জানাবেন আমার কথা ক্লিয়ার কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, শেয়ার ডান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং দেখতে পাচ্ছেন আমাকে। একটু আমাকে বলবেন আপনি বাংলাদেশের কে কোন জেলা থেকে বলছেন, এবং আপনি এই ক্লাসটা এখন থেকে শুরু করে আমার সাথে থাকুন। ইনশাল্লাহ আজকে আপনাদের একটা সুপার একটি ক্লাস দেব। ইনশাল্লাহ আজকে সুপার একটি ক্লাস নেব আপনাদের সাথে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং সবাই একটু কি করবেন, রিয়াক্ট দিয়ে রাখবেন। ওকে, সবাই একটু শেয়ার এবং কই। ওকে, আচ্ছা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে এবং শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে, সবাই আমরা তাহলে ক্লাস করি, এবার আমরা ক্লাসটা শুরু করি। এবং আচ্ছা, লক্ষ্মীপুর থেকে বলছেন, সুনামগঞ্জ থেকে বলছেন। ওকে স্যার, ক্লাস শুরু বগুড়া থেকে বলছি, লালমনিরহাট থেকে বলছি, জামালপুর থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমার কথা শুনছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। এবং আমরা এবার ক্লাসটা শুরু করব, ঠিক আছে? যেহেতু ক্লাসে অনেক মানুষ আসতেছে, তো একবারে আসলেই আমরা শুরু করব, ঠিক আছে? একটু অপেক্ষা করতে হবে, কারণ সবাই আসলেই আমরা ক্লাসটা শুরু করব। আমরা এই সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করতে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। ওকে, যেহেতু 5 মিনিট সময় হয়েছে, একটু সবাই একটু সবার জায়গা থেকে শেয়ার করি এবং সবাই একটু সবার জায়গা থেকে কি করি বলুন তো, রিয়াকশন দিয়ে ফেলি। তাহলে ইনশাল্লাহ যদি হয়ে যায়, তাহলে আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস নেব, দুর্দান্ত। এবং সবাই একটু লাইভে আপনাদের কমেন্ট করতে হবে যে আপনারা ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। প্রথমে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ রয়েছে। এখন থেকে প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস, রাত 9টায় ফ্রি ক্লাস। এবং এবং রাত 8টায়, কি বলুন তো, রাত 8টায় আমাদের কি আছে, ফ্রি পরীক্ষা নেওয়া হবে। তাহলে এখন থেকে রাত 9টায় ফ্রি ক্লাস এবং রাত 8টায় পরীক্ষা। সবাই ইউটিউবে গিয়ে বিজয়যাত্রা দিয়ে সার্চ দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে ইনশাল্লাহ আপনি আমাদের সকল ক্লাস দেখতে পারবেন, ঠিক আছে? এবার দেখেন, এখন বিজয়যাত্রার সৌজন্যে 19তম নিবন্ধনে ফ্রি কোর্স প্রতিদিন রাত 9টায় এবং এক্সাম টাইম রাত 8টায়। কয়টায়? 8টায়। এখানে বলছে কি, ক্লাস সংখ্যা 4 নাম্বার আছে, 4 নাম্বার ক্লাস রানিং। এই 4 নাম্বার ক্লাসের আজকে সাধারণ জ্ঞান ক্লাস নিচ্ছি আমি আপনাদের সবার প্রিয় নাসির স্যার, এবং নেক্সট দিন ক্লাস নেবে আপনাদের সবার প্রিয় আবিদুর স্যার, এবং গাইডলাইন মূলক ক্লাস থাকবে আবিদুর স্যারের, বিজ্ঞানের ক্লাস নেবেন অপু স্যার, ঠিক আছে? এই হইতেছে আপনাদের রুটিন, নেক্সট কয়েকদিনের রুটিন রইল আপনাদের জন্য, ঠিক আছে? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই, সবাই জানাবেন। সবাই কি শিওর? ওকে, এখন দেখেন, আপনারা যারা যারা আপনারা যারা যারা এই ফ্রি ক্লাসগুলোতে, এগুলো প্রতিদিনের ফ্রি ক্লাস, আজকে 4 নাম্বার 5 নাম্বার এরকম ফ্রি ক্লাস ডেইলি বেসিসে ফ্রি ক্লাস হয়ে থাকে। এছাড়াও আমাদের একটা পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচও আপনি চাইলে ভর্তি হতে পারবেন। এবং পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান, যারা নিবন্ধন লিখে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত জানানো হবে।
নিবন্ধন লিখে কমেন্ট করলে ইনশাল্লাহ বিস্তারিত জানা হবে। এবং আপনি পেইড ব্যাচে ভর্তি হলে এই রকম 5টা আমাদের সুপার সাজেশন পাবেন। কি পাবেন? 5টা সুপার সাজেশন বই পাবেন ইনশাল্লাহ। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা, সবাই নিশ্চয়ই ক্লিয়ার। এখন দেখেন আমি বাকি ক্লাসটা শুরু করব। বলছিলাম বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা আজকে, যেহেতু বলছি বাংলাদেশের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর রয়েছে। তাহলে বাংলাদেশের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর রয়েছে, তার মানে আমাদের এখানে প্লাইস্টোসিন বলতে 3টা বিভাগ রয়েছে। বাংলাদেশের বিভাগ রয়েছে কয়টা? 3টা। বাংলাদেশের বিভাগ রয়েছে কয়টা? 3টা। বলুন কয়টা? 3টা। তাহলে বাংলাদেশের বিভাগ রয়েছে 3টা। এই বাংলাদেশের 3টা বিভাগের মধ্যে তাহলে প্রথম যে বিভাগ রয়েছে, যদি আমি বলি বাংলাদেশ ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তাহলে ভূপ্রকৃতিকে 3 ভাগে বিভক্ত করা হয়। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্লাইস্টোসিন, প্লাইস্টোসিন। তাহলে একটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড়, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার যদি বলি, একটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড়, 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার প্লাইস্টোসিন, 1 নাম্বার, তারপর 2 নাম্বার হচ্ছে টারশিয়ারি। 2 নাম্বার কি? টারশিয়ারি। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়। ওকে, আর 3 নাম্বার যেটা রয়েছে, সেই 3 নাম্বারটা রয়েছে তাহলে প্লাইস্টোসিন টারশিয়ারি। আর একটা রয়েছে সাম্প্রতিককালের সোপান সময়। তাহলে সাম্প্রতিককালের সোপান ভূমি। তাহলে সাম্প্রতিককালের সোপান ভূমি, ক্লিয়ার? তাহলে সাম্প্রতিককালের সোপান ভূমি, তাহলে প্লাইস্টোসিন যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড় এবং সাম্প্রতিককালের সোপান ভূমি, ক্লিয়ার সবাই? আচ্ছা, সবাই একটু লাইভটা কি করবেন বলুন তো? শেয়ার করে দেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এবং প্লিজ কাইন্ডলি সবাই একটু ক্লাসে উপস্থিত থাকেন এবং কমেন্ট করবেন। এবং এটা কোন, আচ্ছা, নিচের কোনটা প্লাইস্টোসিন যুগের চত্বরের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে বলছি প্লাইস্টোসিন, তারপর টারশিয়ারি, তারপর সাম্প্রতিক। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে টারশিয়ারি যুগের প্লাইস্টোসিন যুগের পাহাড়ের কথা বলছি, এর পাহাড় বলতে বেসিক্যালি এটাতে হয় 3টা বিষয় আছে। জাস্ট 3টা বিষয় বলবো, 3টা বিষয় হলে আপনি জাস্ট পুরো বিষয়গুলো মনে রাখতে পারবেন। দেখেন, টারশিয়ারি যেটা আছে এটা হচ্ছে সবথেকে প্রাচীনতম। টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে? তাহলে টারশিয়ারি যুগের পাহাড়গুলো সবথেকে প্রাচীনতম। এইটাতে মধ্যে হচ্ছে পাহাড়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। জাস্ট কি নিয়ে আলোচনা করা হয়? পাহাড়। তাহলে পাহাড়ি যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোকে নিয়ে আলোচনা করা হয়। আর 2 নাম্বার যেটা আছে সেটার নাম হচ্ছে প্লাইস্টোসিন। এই প্লাইস্টোসিন যুগের যেটা আছে এই প্লাইস্টোসিনের মধ্যে আপনার বনভূমি নিয়ে আলোচনা করা হয়। বনভূমির যে এলাকা রয়েছে, যেমন বনভূমির এলাকা যদি আমি বলি, যেমন টাঙ্গাইল রয়েছে, টাঙ্গাইল 1 নাম্বার। 2 নাম্বার যদি বলি গাজীপুর, 2 নাম্বার কি আছে? গাজীপুর। তাহলে গাজীপুরে ভাওয়ালের বন আছে আর টাঙ্গাইলে মধুপুর বনাঞ্চল আছে, ঠিক আছে? এছাড়াও ময়মনসিংহ সম্পর্কে এরা সম্পর্কিত, তাহলে ময়মনসিংহ সম্পর্কিত। তাহলে এই হইতেছে এই 3টা বিষয় নিয়ে। তাহলে এখন দেখেন এই 3টা বিষয় বনভূমির সাথে সম্পর্কিত, দ্যাটস ওয়াই এটা এখান থেকে। তাহলে আপনি আমাকে প্লাইস্টোসিনের যখন কথা আসবে তার মানে আপনার মাথা অটোমেটিকলি একটা কথা ঘুরবে, বলেন তো কোনটা? বনভূমি। কোন ভূমি? বনভূমি। তাহলে বনভূমি আছে কোন এলাকায়? ভাই টাঙ্গাইল আর গাজীপুর। তাহলে অ্যান্সার কি আছে? গাজীপুর। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে চাঁদপুরে বন নাই, পিরোজপুরে বন নাই, মাদারীপুরে বন নাই, বুঝতে পারছি? তাহলে আছে কোথায়? গাজীপুরে। বলেন বুঝছেন? সবাই কি ক্লিয়ার? বুঝছেন ভাইয়া? ওকে, এবার দেখেন নেক্সট হইতেছে 2 নাম্বার কি বলছে? বাংলাদেশের পাহাড় শ্রেণী বলছে ভূতাত্ত্বিক ভাবে যুগের কোন যুগের ভূমিরূপ। তাহলে বাংলাদেশের পাহাড় শ্রেণী, তাহলে ভাই এই প্রশ্নের মধ্যে এখানে দেখেন, তাহলে পাহাড়গুলো কোনটার মধ্যে পড়ছে? পাহাড় কার মধ্যে পড়ছে?
বলছে প্লাইস্টোসিন, টারশিয়ারি, মায়োসিন, বলছে ডেবোনিয়ান যুগের মধ্যে। দেখেন যুগে হইতেছে তিনটা যুগ, কয়টা? তিনটা যুগ। একটা হচ্ছে টারশিয়ারি যুগ, একটা টারশিয়ারি যুগ, টারশিয়ারি যুগ, একটা টারশিয়ারি যুগ। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার প্লাইস্টোসিন যুগ, প্লাইস্টোসিন, প্লাইস্টোসিন যুগ। আর 3 নাম্বার হচ্ছে সাম্প্রতিক কালের পাহাড়। তাহলে সাম্প্রতিক কালের পাহাড়, ঠিক আছে? আচ্ছা, সাম্প্রতিক কালের সোপান ভূমি আর কি। তাহলে টারশিয়ারি মানে হচ্ছে কি? পাহাড়। টারশিয়ারি মানে কি? পাহাড়। আর প্লাইস্টোসিন মানে মনে রাখবেন কি? বনভূমি। এটা আমি আমার মনে রাখার জন্য বলতেছি, মনে রাখার জন্য বলতেছি। এখানে ব্যতিক্রম কিছু আছে কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা, এটা মানে বনভূমি। যেমন এখানে ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়, এটা ব্যতিক্রম, আর কিছু নেই। তাহলে কুমিল্লার লালমাই পাহাড়, লালমাই পাহাড় এটা ব্যতিক্রম। তাহলে কুমিল্লার লালমাই পাহাড় এটা হচ্ছে ব্যতিক্রম, ক্লিয়ার? আর পাহাড় যেটা আছে এইটার মধ্যে যদি আমি বলি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা সিলেটের অঞ্চলে আর একটা হচ্ছে চট্টগ্রামের অঞ্চলে, বুঝতে পারছেন? চট্টগ্রাম অঞ্চলে যেটা আছে, চট্টগ্রাম অঞ্চলের ওইটাতে ভাগ করা হয়ে থাকে। আর সাম্প্রতিককালে যেটা আছে এটা তো হচ্ছে সোপান সমভূমিগুলো আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখেন সবাই এখনো ওইটাতে কমেন্ট করতেছেন। আচ্ছা, ওকে। 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বারে সবাই একটু কমেন্ট করেন তো একটু সবাই। নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না? ও আচ্ছা, হ্যাঁ 2-এর, ওকে, ঠিক আছে। তাহলে 2-এর আপনারা দেখেন তাহলে কোন যুগের মধ্যে হবে বলেন তো? টারশিয়ারি যুগের মধ্যে হবে, ঠিক আছে? 2-এর হচ্ছে কোন যুগের মধ্যে হবে? টারশিয়ারি যুগের মধ্যে হবে। ক্লিয়ার সবাই? ভাইয়া ওইটার হচ্ছে চার্জারটা লাগিয়ে দেন, একটু ল্যাপটপ ঠিক করে দেন, কমেন্ট দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখেন পরবর্তীতে কি বলছে। 2 নাম্বারের পর আমরা যাবো 3 নাম্বারে। আসেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোর উৎপত্তি হয়েছে কোথায়? তাহলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, তাহলে আমরা জানি একটা ভাগ সেটা হচ্ছে টারশিয়ারি। বলেন তো কিসিয়ারি? টারশিয়ারি শেষ। এই টারশিয়ারি যুগটা হচ্ছে কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে সিলেটের দিকে, সিলেট, তারপর ময়মনসিংহ, ময়মনসিংহ এই রুটটা একটা, আর একটা হচ্ছে চট্টগ্রামের রুটে একটা, চট্টগ্রাম, আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম আর কি? পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের মধ্যে পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টি। কোনটি? 3টি। মনে রাখার উপায় কি? খাবার। তাহলে খাতে কি? খা সমান সমান খাগড়াছড়ি, খাগড়াছড়ি। তারপর রা সমান বা সমান সমান বান্দরবান, বান্দরবান। আর র সমান সমান হচ্ছে রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের সব থেকে বৃহত্তম জেলা, বাংলাদেশের সব থেকে বৃহত্তম জেলা, তার নাম রাঙ্গামাটি জেলা, ঠিক আছে? তাহলে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা কি? রাঙ্গামাটি জেলা। ওকে, তাহলে এখন যদি বলা হয় চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম কোন যুগের মধ্যে পড়ছে ভাই? টারশিয়ারি যুগের মধ্যে। তাহলে কোন যুগের? টারশিয়ারি যুগের মধ্যে। হ্যাঁ, এটা চার্জার তো নিয়ে এসি নেই, সিকন চার্জার। আর আপনাদের এটা কোনটা? চার্জ নেই। ও মা,
পাইছেন সবাই? কমেন্ট করতেছেন? আচ্ছা, এবার যান তারপরে 4 নম্বর কোশ্চেনে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভাই একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে বারবার। দেখেন টারশিয়ারি যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে বলতে হবে সবাইকে। কয় ভাগে ভাগ করা হয়েছে টারশিয়ারি যুগকে? 3 ভাগে। বলেন না কয় ভাগে? 3 ভাগে না 2 ভাগে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে ওই যে চট্টগ্রামের দিকে, একটা হচ্ছে এইটার দিকে। জাস্ট এই প্রশ্নটার ব্যাখ্যা হচ্ছে এইটা, বুঝতেছেন? এই প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এবার দেখেন বলছে বাংলাদেশের টারশিয়ারি যুগ। তাহলে টারশিয়ারি যুগের মোট যে ভূমি রয়েছে, এই ভূমির মধ্যে যদি আমরা লক্ষ্য করি, টারশিয়ারি যুগের ময়মনসিংহ শেরপুরের দিকে যেগুলো রয়েছে, টারশিয়ারি যুগ হইতেছে মোট ভূমির। এই টারশিয়ারি যুগের যে পাহাড় আছে, তাহলে টারশিয়ারি যুগের পাহাড় লিখে নেন। টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড় মোট ভূমির কত পার্সেন্ট? 12%। তাহলে মোট ভূমির 12%, এটা আসতে পারে, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, মাটির বৈশিষ্ট্য কেমন? তাহলে মাটির বৈশিষ্ট্য হচ্ছে বেলে কাদা, আর হচ্ছে শেল আর কি। শেল মানে হচ্ছে শিল জাতীয় আর কি, শক্ত জাতীয়। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। বলুন তো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? উঁচু পাহাড়, তার নাম গারো পাহাড়। এই গারো পাহাড় আছে কোথায় বলেন তো? ময়মনসিংহে। কোথায় আছে? ময়মনসিংহে। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তার নাম গারো পাহাড়, আর গারো পাহাড় আছে ময়মনসিংহে। পড়তে হবে সবাইকে। আচ্ছা এখন দেখেন বাংলাদেশে যদি বলা হয় আচ্ছা কয় ভাগে তাহলে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার সবাই? তাহলে অ্যান্সার হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে। এবার আসেন 4 নাম্বার, পর 5 নাম্বার। 5 নাম্বার আসেন। 5 নাম্বারে বলছি রাজশাহীর উত্তর অঞ্চল, বগুড়ার পশ্চিম অঞ্চল, তারপরে কি রাজশাহীর উত্তর অঞ্চল, বগুড়ার পশ্চিম অঞ্চল, রংপুর ও দিনাজপুরের অংশ নিয়ে গঠিত। তাহলে পলিত বলছে পলল গঠিত সমভূমি বরেন্দ্রভূমি উত্তরবঙ্গ মহাস্থানগড়। তাহলে অ্যান্সার বলতে হবে কোনটা? অ্যান্সার বলতে হবে কোনটা? সবাইকে অ্যান্সার বলতে হবে কোনটা? নেটের অবস্থা কেন? ওকে, 4-এর পর আমরা দেখবো 5। তাহলে 5 নম্বরে আমরা কি পাচ্ছি বলুন তো? 5 নম্বরে আমরা কি পাচ্ছি? 5 নম্বরে পাচ্ছি রাজশাহীর উত্তর অঞ্চল, বগুড়ার পশ্চিম অঞ্চল, রংপুর দিনাজপুরের অংশ নিয়ে গঠিত। বলেন কোনটা হবে? এটার অ্যান্সার কি হবে? 5-এর অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করেন ভাই, সবাই অ্যান্সার করেন। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে বরেন্দ্রভূমি ভাই। কেমনে বুঝা বলি, আপনারা যখন প্রাচীন বাংলার জনপদ পড়ছেন, প্রাচীন বাংলার জনপদ, ঠিক আছে, ওই জনপদের মধ্যে ওইখানে আছে হচ্ছে এই যে এইটা আর কি। তো প্রাচীন বাংলার জনপদের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, প্রাচীন বাংলার জনপদের মধ্যে যদি লক্ষ্য করেন, তাহলে আপনি কি কি পাবেন? ওইখানে একটা বরেন্দ্র ভূমি নামে একটা অঞ্চল আছে। বরেন্দ্র বলতে বেসিক্যালি পুরো রাজশাহীটাকে বোঝানো হয়। কাকে? রাজশাহীকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে রাজশাহীকে বোঝানো হয়ে থাকে বরেন্দ্র ভূমির মধ্যে। ক্লিয়ার সবাই? এইটা আর কি, তাহলে বরেন্দ্র ভূমি আর কি। ওকে, এবার যান পরবর্তী নেক্সট হইতেছে 6 নাম্বার। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি বলতে হবে, একটু আগে বলে দিছি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? 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 সবাইকে অ্যান্সার করতে হবে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সব থেকে
উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? সবাই একটু অ্যান্সার করেন। গারো পাহাড়। থ্যাংক ইউ সো মাচ। এই গারো পাহাড় কোথায় অবস্থিত? তাহলে গারো পাহাড়, তাহলে কোন পাহাড়? গারো পাহাড়। তাহলে গারো পাহাড়, এই গারো পাহাড় অবস্থিত হচ্ছে কোথায়? ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহ, তাহলে গারো পাহাড় অবস্থিত কোথায়? ময়মনসিংহ। আচ্ছা, গারো পাহাড়ের যেগুলো ওইখানে যে ময়মনসিংহে যেগুলো ছোট ছোট আছে সেগুলোকে টিলা বলা হয় অথবা ঢিবি বলা হয়, বুঝতে পারছেন? টিলা অথবা কি ঢিবি বলা হয়, ঠিক আছে? টিলা অথবা ঢিবি বলা হয়। ওকে। লুসাই পাহাড়, কেউক্রাডাং বিজয় জয়ন্তিকা পাহাড়, তাহলে অ্যান্সার হচ্ছে গারো পাহাড়। ওকে, সবাই পারবেন এটা নিশ্চয়ই। এবার 7 নম্বরে আমরা একটু দ্রুত গতিতে যাব। স্যার আপনি তো আজকে খুবই অসুস্থ আজকে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, দেখি আমরা আজকে চেষ্টা করবো একটু অসুস্থতার মাঝখানে দেখি কিভাবে ক্লাস নেওয়া যায়, ঠিক আছে? দেখেন, লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই। তাহলে ভাই লালমাই পাহাড় অবস্থিত লালমাই, লালমাই। দেখেন তো এখানে ল কয়টা আছে? 2টা। কয়টা আছে? 2টা। তাহলে 2টা ল থাকলে কুমিল্লা আছে। দেখেন মি লা, ল কয়টা আছে? 2টা। পরে মা আছে না? আছে। তাহলে ম এবং লা পাইছেন? তাহলে মনে রাখেন কুমিল্লা। তাহলে কুমিল্লাতে লালমাই পাহাড় অবস্থিত কোথায়? কুমিল্লায়। বলেন কোথায়? কুমিল্লায়। জাস্ট লালমাই পাহাড় তাকাবেন, এখানে লা আছে 2টা, তাহলে ভাই কুমিল্লার লা 2টা আর মা একটা আছে, বুঝতে পারছেন? তাহলে কুমিল্লা। তাহলে এখন আপনি এখানে আনসার দেখেন তো আছে কিনা। তাহলে কোন জেলা? সিলেট হবে না। পার্বত্য চট্টগ্রাম হবে না। চট্টগ্রাম হবে না। তাহলে অ্যান্সার কি হবে? কুমিল্লা। পাবেন? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন। পারবেন না? ওকে, আচ্ছা পারবেন নিশ্চয়ই। এখন বলেন, দেখেন তাহলে লালমাই পাহাড় কোনটা আছে? তাহলে এটা আনসার কুমিল্লা আর কি, ঠিক আছে? ওকে, এবার যান পরবর্তীতে। পরবর্তীতে আপনি যাবেন, পরবর্তীতে তাজিংডং পর্বত কোন জেলায়? তাজিংডং পর্বত কোন জেলায়? তাজিংডং পর্বত। আচ্ছা, যারা আমাদের নিবন্ধন ব্যাচে ভর্তি হইতে চান তারা জাস্ট নিবন্ধন লিখে একটু আপনারা কি করবেন? নিবন্ধন লিখে রাখবেন, কমেন্টে নিবন্ধন লিখবেন। সবাই কমেন্টে নিবন্ধন লিখবেন। আর আপনাদের কাছে আমাদের কি যাবে বলেন তো? আমাদের কুরিয়ার যে সার্ভিসের যে বইগুলো আছে ওই বইগুলো সব চলে যাবে। তাজিংডং পর্বত কোথায় অবস্থিত? সবাইকে অ্যান্সার করতে হবে। আমাদের কুমিল্লা। থ্যাংক ইউ সো মাচ। উপরে আল্লাহ নিচে কুমিল্লা। জোবায়ের। আরে ভাই যে ভাই কমেন্ট করছে উপরে আল্লাহ নিচে কুমিল্লা। আচ্ছা, বলতে হবে সবাইকে তাজিংডং পর্বত কোথায় অবস্থিত? তাজিংডং, তাজিংডং পর্বত কোথায় অবস্থিত? সবাইকে বলতে হবে তাজিংডং পর্বত কোথায় অবস্থিত। হ্যাঁ, কুমিল্লা বিভাগ চাই। হ্যাঁ, ওকে, তাজিংডং বলতে হবে। তাজিংডং, তাজিংডং কোথায় অবস্থিত? রাঙ্গামাটি, বান্দরবান। রাঙ্গামাটি, বান্দরবান। বাংলাদেশের, বাংলাদেশের বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলা তার নাম কি বলতে হবে বলেন তো? বাংলাদেশের আয়তনে, আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা, আয়তনে, আয়তনে বাংলাদেশের বৃহত্তম, বৃহত্তম জেলা, সেই জেলার নাম কি? সেই জেলার নাম রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটি, ঠিক আছে? রাঙ্গামাটির সাদ বলা হয় কাকে? রাঙ্গামাটির, রাঙ্গামাটির সাদ, সাদ বলা হয়, রাঙ্গামাটির সাদ বলা হয় সাজেক, সাজেক ভ্যালিকে। তাহলে রাঙ্গামাটির সাজেক বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। ক্লিয়ার? সাজেক ভ্যালিকে। তাহলে আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি, রাঙ্গামাটির সাদ বলা হয় সাজেক ভ্যালিকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন এই তাজিংডং কোথায় অবস্থিত? তাজিংডং হচ্ছে বান্দরবানে অবস্থিত। তাজিংডং, তাজিংডং অবস্থিত কোথায়? বান্দরবানে। খাগড়াছড়ি আছে, খাগড়াছড়ি আছে, তার ময়মনসিংহ আছে। দেখেন এখানে তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে বান্দরবান। তাহলে অ্যান্সার কি ভাই? বান্দরবান। ওকে, এবার আসেন চিম্বুক পাহাড়। চিম্বুক, তাহলে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? প্রশ্ন হচ্ছে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্ট বলে জানান চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত সবাই বলবেন। চিম্বুক পাহাড়, হ্যাঁ চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড়, চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? আচ্ছা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট। তাহলে চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে কোথায়? বান্দরবনে। চিম্বুক পাহাড় অবস্থিত কোথায়? বান্দরবনে। বুঝতে পারছেন? তাহলে চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবনে। ক্লিয়ার সবাই? তাহলে চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবনে। তাহলে চিম্বুক পাহাড় অবস্থিত কোথায়? বান্দরবনে আর কি, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি পাহাড় সম্পর্কে 2-4টা পাহাড়ের নাম বলি। যেমন লালমাই পাহাড়, একটা নাম শুনছেন নিশ্চয়ই, লালমাই পাহাড়। লালমাই পাহাড়, তার লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লায়। কোথায়? কুমিল্লা একটা। লালমাই পাহাড় অবস্থিত কোথায় ভাই? কুমিল্লায়। এবার যদি বলে কালা পাহাড়, কালা, কালা পাহাড় বলেন তো কোথায় হবে? মৌলভীবাজার, মৌলভীবাজার। তাহলে কালা পাহাড় কোথায় অবস্থিত? মৌলভীবাজার। এবার বলি যদি বলা হয় নীলগিরি, নিশ্চয় নাম শুনছেন, নীলগিরি। নীলগিরি কথা বুঝলেই বুঝবেন যে ওটা হচ্ছে বান্দরবানের কথা কইছে। নীলগিরি, নীলাচল, নীলাচল, এগুলো মানে বুঝবেন কোনটা? বান্দরবান। নীলগিরি, নীলাচল বুঝলে মানে কি? বান্দরবান। আচ্ছা, এরপরে আরো আছে। এরপরে যদি আমি বলি জয়ন্তিকা, নাম শুনছেন না একটু আগে? জয়ন্তিকা, দেখবেন একটা ট্রেনের নাম আছে জয়ন্তিকা এক্সপ্রেস। বুঝতে পারছেন? জয়ন্তিকা পাহাড় নামে একটা পাহাড় আছে, এটা আছে হচ্ছে সিলেটে। তার মানে বুঝবেন জয়ন্তিকা যে ট্রেনটা আছে, ওই ট্রেনটা চলে যায় হচ্ছে সিলেটে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আলুটিলা নামে একটা পাহাড় আছে, আলুটিলা। আলুটিলা, এটা গুহা আছে অথবা পাহাড়ও বলা হয়, গুহা অথবা পাহাড়। আলহামদুলিল্লাহ। এই পাহাড় আছে, এই পাহাড় আছে মৌলভী বাজারে। তাহলে মৌলভী বাজার, একটু কষ্ট করে লিখে নেন একটু। ও সরি, খাগড়াছড়ি লিখতে যাই, মৌলভী বাজার লিখে আছে। খাগড়াছড়ি লেখেন, খাগড়াছড়ি। লেখেন একটু প্লিজ, কাইন্ডলি সবাই লিখে ফেলেন খাগড়াছড়ি। আচ্ছা, আমার সাময়িক অসুবিধার জন্য আমি একটু আপনাদের কাছে দুঃখিত চাচ্ছি আর কি, ক্ষমা প্রার্থনা করছি। কারণ মানে অসুস্থতা অনেকটা দিন হয়েছে, কিন্তু ঠিকই হইতেছে না। নানাভাবে চিকিৎসা করতেছি, ঠিক হইতেছে না, কয়েকদিন ধরে হয়েছে আর কি। প্রচন্ড পরিমাণে জ্বর আর গলা ব্যথা, গলা দিয়ে কথা বলতে পারতেছে না, মানে এত পরিমাণে গলা ব্যথা করতেছে। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, এখন দেখেন এই যে পাহাড়গুলোর কথা বলতেছি, হ্যাঁ সবাই কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুডিলা খাগড়াছড়ি ভাইয়া, হ্যাঁ আলুডিলা খাগড়াছড়ি ভাইয়া, খাগড়াছড়ি ভুলে রেখে ফেলছিলাম, মৌলভীবাজার কলমটা বই দেখলাম। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আপনার বাসা কই? বাসায় এবার দেখেন বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 36তম BCS এর পরীক্ষা প্রশ্ন আসছে, শ্রম অধিদপ্তর সহকারী, এবং 2006 সালের পরীক্ষা প্রশ্ন আসছে। বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন কি বলছে। তাহলে এখানে লক্ষ্য করেন, একজন বলছে স্যার ক্লাস দিয়ে আপনার কষ্ট হচ্ছে। রেশমা, আমারও একই অবস্থা, ক্লাস করতে কষ্ট হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, একটু চেষ্টা করেন। ওকে, আচ্ছা থ্যাংক ইউ আপু। ফাতেমা খানম বলছে ঠান্ডার জন্য রূপা মেডিসিন। রূপা মেডিসিন মানে? আচ্ছা, রূপা মেডিসিন মানে হচ্ছে, ও আচ্ছা মোনাস খান। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ খাবো। বলতে হবে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত, এটা বলতে হবে সবাইকে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা, সবাই একটু কমেন্ট করবেন। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন।
সীমান্ত থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, প্রতি বছরে পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ ও ভারতের সীমান্ত, তাই না? তাহলে সীমান্ত দৈর্ঘ্য বলছে, তাই না? দেখেন, তাহলে আমি একটা আপনাদেরকে ছক আট করে দিচ্ছি, এই ছকটা পড়বেন ইনশাল্লাহ, আর কোনো কিছু লাগবে না। তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য, তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে, যদি বলা হয় 5138 কিলোমিটার, তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। কত? 5138। আচ্ছা, এবার দেখেন, এই সীমান্ত দৈর্ঘ্য দুইটা, একটা হচ্ছে স্থল আর একটা হচ্ছে কি জল বা উপকূলীয়। তাহলে স্থল বা স্থল সীমান্ত আর কি, বা সীমান্ত, স্থল সীমান্ত আর উপকূলীয়, আর উপকূলীয় যেটা জল আছে সেটা হচ্ছে উপকূলীয় সীমান্ত। তাহলে উপকূলীয় সীমান্ত ক্লিয়ার। তাহলে স্থল সীমান্ত এবং উপকূলীয় সীমান্ত যেটা আছে ভালো করে বুঝো। তাহলে স্থল সীমান্ত হচ্ছে 4427, 4427 কিলোমিটার, বুঝতেছেন? 4427, বুঝতেছেন? 4427। আর উপকূলীয় যেটা আছে এটা হচ্ছে 711, 711। তাহলে 4427 আর উপকূলীয় 711। এইটা আবার দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে কি মায়ানমার। তাহলে ভারত আর হচ্ছে মিয়ানমার, তাহলে ভারত আর হচ্ছে মিয়ানমার, ক্লিয়ার? তাহলে ভারত এবং মিয়ানমারের সাথে সম্পর্কিত। তাহলে ভারত হচ্ছে 4156, আচ্ছা, আর মায়ানমার হচ্ছে 271, তাহলে 271, ঠিক আছে? তাহলে 271। তাহলে এই হইতেছে মোটামুটি ধরেন আপনাদের আলোচনা আর কি। তাহলে এই হইতেছে মোট সীমান্ত দৈর্ঘ্য। এখন এখান থেকে আপনি এখন চিন্তা করেন ভারতের সাথে আমাদের তাহলে সীমান্ত দৈর্ঘ্য কত? 4156, বুঝতে পারছি? তাহলে অ্যান্সার হচ্ছে 4156 আর কি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার যান পরবর্তী নেক্সট কোশ্চেনে যান। নেক্সট কোশ্চেনটা কি বলছে ভালো করে দেখেন। নেক্সট কোশ্চেনটা কি বলছে? আচ্ছা, ওকে, আমাদের সাথে লিও কামরুল ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আল রাহা ভুইয়া বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে কামরুল ভাই যুক্ত আছেন, ধন্যবাদ কামরুল ভাই। ওকে, ক্লাস করার জন্য। এবার দেখেন বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? বাংলাদেশের, হ্যাঁ, মোট হইতেছে 5138। কামরুল ভাই আপনাকে মিস করি আমরা। ওকে, এবার দেখেন বাংলাদেশের সমুদ্র উপকূলের, বলছে সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? সমুদ্র, সবাইকে একটু অ্যান্সার করতে হবে। সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? কত কিলোমিটার সবাইকে একটু অ্যান্সার করতে হবে, সবাইকে একটু অ্যান্সার করতে হবে, সবাইকে দ্রুত গতিতে। 11 নম্বরের গ, ওকে 711, হ্যাঁ। তাহলে 711 হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য হচ্ছে 711। তাহলে বাংলাদেশের মোট সমুদ্র উপকূলের 711। একটু আগে, জাস্ট একটু আগে লক্ষ্য করেন, এইখানে যদি লক্ষ্য করেন এই যে উপকূলীয় সীমান্ত দৈর্ঘ্য, তাহলে 711 পাইছেন? এইটা হচ্ছে প্রশ্নটা ছিল আর কি। তাহলে বাংলাদেশের স্থল যদি বলা হয় 4427, আর উপকূলীয় বললে তাহলে কত হবে? 711, বুঝতে পারছি? তাহলে কত হবে ভাই বলুন তো? 711। খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা, এই ছকটা আপনারা তুলে রাখেন, তুলে রাখেন, তুলে রাখেন, তুলে রাখেন। এটা 100% গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ইনশাল্লাহ আপনারা পরীক্ষাটা কমন পাবেন। ইনশাল্লাহ পরীক্ষাটা কমন পাবেন, ইনশাল্লাহ, বুঝতে পারছেন? ইনশাল্লাহ পরীক্ষাটা কমন পাবেন এবং এখান থেকে আপনি একটা নিশ্চিত থাকেন, এখান থেকে একটা পরীক্ষা কমন আসবে আপনাদের, নিশ্চিত একটা পরীক্ষা কমন আসবে। ওকে, এখন দেখেন নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেনে যাওয়াতে আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে সমুদ্র উপকূল তো পাইলাম, তাই না? আচ্ছা, তাহলে বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত আছে? তাহলে বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত আছে, তাই না? তাহলে বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত আছে এটা অ্যান্সার করতে হবে। আন্তর্জাতিক সীমান্ত, যদি আমরা সীমান্তের হিসাবে কিছু যাই তাহলে ওই ক্ষেত্রে আমাদের একটু আলোচনা করতে হবে একটু আপনাদের সাথে, কি সীমান্ত দিয়ে একটু আলোচনা করতে হবে, তাই না? তাহলে বলেন তো বাংলাদেশের মোট জেলা কয়টা? তাহলে বাংলাদেশের মোট জেলা, তাহলে মোট জেলা, তাহলে বাংলাদেশের মোট জেলা হইতেছে কয়টা? কেউ কেউ বলতে পারেন? তাহলে সে মোট জেলা, তাহলে মোট জেলা হইতেছে 64টা। তাহলে বাংলাদেশের মোট জেলা হচ্ছে 64টা। বলেন তো কয়টা? 64টা। তাহলে বাংলাদেশের মোট জেলা হচ্ছে কয়টা? 64টা। ক্লিয়ার সবাই? তাহলে বাংলাদেশের মোট জেলা হচ্ছে কয়টা? 64টা। ওকে, আচ্ছা, এদের মধ্যে যদি আমি বলি যে বাংলাদেশের মোট জেলা 64টা,
বাংলাদেশের মোট জেলা 64টা, এদের মধ্যে বৃহত্তম জেলা ছিল, তাহলে বাংলাদেশের বৃহত্তম, তাহলে বৃহত্তম জেলা, তাহলে জেলা ছিল, তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলা ছিল 17টি। কয়টি? 17টি। তাহলে 17টি জেলা ছিল, তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলা ছিল 17টি। ক্লিয়ার? আচ্ছা, স্বাধীনতার সময় জেলা ছিল, তাহলে স্বাধীনতার সময়, তাহলে কিসের সময়? স্বাধীনতার সময়। তাহলে স্বাধীনতার সময় জেলা ছিল 19টা। বলেন তো কয়টা? 19টা। তাহলে স্বাধীনতার সময় জেলা ছিল কয়টা? 19টা। তাহলে স্বাধীনতার সময় জেলা ছিল কয়টা? 19টা। তাহলে পারবেন না এটা? স্বাধীনতার সময় জেলা কয়টা ছিল? 19টা জেলা ছিল। ওকে, এখন দেখেন, তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, তাহলে সীমান্তবর্তী, তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী, তাহলে সীমান্তবর্তী জেলা, তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। কয়টি? 32টি। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা যদি 32টা হয়, তাহলে সীমান্তবর্তী দেশ কয়টা? সীমান্তবর্তী দেশ হইতেছে 2টা। একটা হচ্ছে ভারত, একটা কি? ভারত, আর একটা হচ্ছে মায়ানমার। তাহলে ভারত আর হচ্ছে মায়ানমার। ক্লিয়ার? ভারত আর কি? মায়ানমার। তাহলে দেখেন, এই ভারতের সাথে আছে হচ্ছে কয়টা? 30টা জেলা। কয়টা জেলা? 30টা। আর মায়ানমারের সাথে আছে কয়টা? মায়ানমারের সাথে 3টা। প্রশ্ন হচ্ছে 30 আর 3 কেমনি 32 হয়? 30 আর 3 হয় হচ্ছে 32। কত হয়? 32। এখানে আপনি বোঝেন ভালো করে, এই 30 আর 3 যখন 32 হইতেছে, তার মানে এই 30টা জেলা আপনাকে করতে হবে না, করতে হবে এই 3টা জেলা। এখন এই 3টা জেলা কোন 3টা জেলা? বুঝতেছেন? তাহলে এই 3টা জেলার নামটাকে ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে রাঙ্গামাটি, এটার নাম কি? রাঙ্গামাটি, রাঙ্গামাটি। একটার নাম হচ্ছে বান্দরবান, একটার নাম হচ্ছে কি? বান্দরবান। বুঝতেছেন? আর একটার নাম হচ্ছে কক্সবাজার। কি বাজার? কক্সবাজার। ঠিক আছে, একটার নাম হচ্ছে কক্সবাজার। তাহলে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। ঠিক আছে, তাহলে রাঙ্গামাটি, বান্দরবান আর কি? কক্সবাজার। শিওর সবাই? পারবেন না? তাহলে রাঙ্গামাটি, বান্দরবান আর কি? কক্সবাজার। তাহলে এখন দেখেন, এইখানে যে 3টা জেলার নাম বললাম, এইখানে যে 3টা জেলার কথা বললাম, তাহলে রাঙ্গামাটি, বান্দরবান আর কক্সবাজার, তাই না? এই 3টা জেলা পাইছেন সবাই? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কয়টি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 2টা। তাহলে 2টা দেশের সাথে, একটা কি কি? ভারত, আর একটা কি? মায়ানমার। তাহলে ভারত আর কি? মায়ানমার। বুঝতেছেন? সবাই কি ক্লিয়ার? ওকে, পারবেন না সবাই? আচ্ছা, সবাই পারবেন না? ইনশাল্লাহ পারবেন। এবার যান নেক্সট কোশ্চেনে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? ভাই একটু আগে আপনাদেরকে পড়ায় ফেলছে। তাহলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, তাহলে বাংলাদেশের মোট কি বলবো? সীমান্ত দৈর্ঘ্য। তাহলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কি? আর তাহলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। ক্লিয়ার? এখন এখান থেকে 2টা, একটা হচ্ছে একটা স্থল সীমা, আর একটা হচ্ছে কি? উপকূলীয় সীমা। বুঝতে পারছি? একই জিনিস বারবার আসতেছে। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে একটু জাস্ট নোটিস করতে হবে। তাহলে উপকূলীয় সীমা কত? উপকূলীয় হচ্ছে 4456। হ্যাঁ, আর হচ্ছে সরি, উপকূলীয় হচ্ছে 711, 4400। আর এটাকে যাবে 2টা ভাগ, একটা 4156, 4427 মনে হয়, সরি 4427, 4427। এটা হচ্ছে 4427, আর এটা হচ্ছে 51, আর এটা হচ্ছে 271। ঠিক আছে, 271। ওকে, জাস্ট এটা মনে রাখেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ 5138। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেন পরবর্তী নেক্সটে। দেখেন নেক্সটে কি বলছে। নেক্সট কি বলছে দেখেন ভাই, সবাই কি বুঝতেছেন? আচ্ছা, বলছে বাংলাদেশের উপর দিয়ে যে অক্ষাংশ রেখা অতিক্রম করেছে,
দেখেন বাংলাদেশের ওকে 14 নাম্বার। বাহ, সবাই দেখি বাংলাদেশের উপর দিয়ে যে রেখা অতিক্রম করেছে। ওকে, সবাই অসংখ্য ধন্যবাদ, সবাই দুর্দান্ত কমেন্ট করতেছেন। তাহলে দেখেন বুঝাই দিই, ধরেন এটা বাংলাদেশ, ঠিক আছে? এই বাংলাদেশ না, এটা পৃথিবী। এই পৃথিবীর মাঝ বরাবর যেটা রেখা গেছে এটা হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি যখন হয়, বুঝতেছেন, 0 ডিগ্রি যখন হয় তখন এইটা যে রেখার নাম হয়, এই রেখার নাম হচ্ছে অক্ষরেখা। কি রেখা? অক্ষরেখা। তারপরে বলা হয় বিষুব রেখা। কি রেখা? বিষুব রেখা। এরপরে নাম কি হয়? অক্ষরেখা, বিষুব রেখা বা নিরক্ষরেখা। নিরক্ষরেখা, অক্ষরেখা, বিষুব রেখা বা নিরক্ষরেখা। তাহলে অক্ষরেখা, তাহলে অক্ষরেখা, বিষুব রেখা বা নিরক্ষরেখা। এটা 0 ডিগ্রি মান। কত ডিগ্রি মান বলেন? কত ডিগ্রি মান? 0 ডিগ্রি মান। কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, এখন দেখেন এর উপরের দিকে যে অংশ আছে, এর উপরের দিকের যে অংশ আছে, এই উপরের দিকের অংশ যেটা আছে, এই উপরের দিকের অংশটাকে বলা হয় হচ্ছে, এই উপরের দিকের অংশটাকে বলা হচ্ছে, এই উপরের দিকের অংশটাকে বলা উত্তর অক্ষাংশ। তাহলে কি নাম বললাম? উত্তর অক্ষাংশ। তাহলে এটার নাম হচ্ছে উত্তর অক্ষাংশ। উত্তর অক্ষাংশ, পাইছেন? আচ্ছা, নিচের দিকে যেটার নাম সেটার নাম হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। দক্ষিণ অক্ষাংশ। আচ্ছা, পাইছেন? তাহলে অক্ষাংশ উপরেরটাও দুইটাও। এই অক্ষাংশের লম্ব বরাবর একটা রেখা আছে, এই লম্ব রেখাটাকে বলা হয় হচ্ছে দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা রেখা। এখন প্রশ্ন হচ্ছে এই পাশের দিকে যেটা আছে সেটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা। পূর্ব দ্রাঘিমাংশ বলা হয় এটাকে। আর এই দিকের যে অংশটা সেটা পশ্চিম দ্রাঘিমা রেখা। পশ্চিম দ্রাঘিমা রেখা বা পশ্চিম দ্রাঘিমাংশ বলা হয়। আচ্ছা, বাংলাদেশ অবস্থান করতেছে এইখানে, মানে এখানে। ঠিক এই বাংলাদেশের মাঝ বরাবর যেটা রেখা অতিক্রম করে গেছে, এই মাঝ বরাবর দিয়ে যে রেখাটা অতিক্রম করছে, এই রেখাটার নাম হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা। এই অক্ষরেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। ওকে, এইটা বাংলাদেশের মাঝ বরাবর যে অতিক্রম চলে গেছে, যাওয়ার পরে এই লম্ব বরাবর যে আরেকটা রেখা অতিক্রম করছে, এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বলা হয়। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। তাহলে বড়ি পরীক্ষা প্রশ্ন আসে, বাংলাদেশের মাঝ বরাবর যে কয়টা রেখা অতিক্রম করছে? তাহলে দুইটা। বলেন তো কয়টা? দুইটা। একটা হচ্ছে লম্ব বরাবর, একটা লম্ব বরাবর, আর একটা পেট বরাবর। ঠিক আছে, এই দুইটা। এই দুইটা যে আবার মিলিত হয়েছে ভাঙ্গা, ভাঙ্গা ফরিদপুর। কোথায় বলেন তো? ভাঙ্গা ফরিদপুরে যা মিলিত হয়েছে আর কি। পারবেন না সবাই? পারবেন না? পারবেন না? ভাঙ্গা ফরিদপুরে মিলিত হয়েছে। তাহলে এই 23.5 ডিগ্রি যে রেখাটা আছে এটার নাম হচ্ছে কর্কট রেখা। আর এই 23.5 ডিগ্রি দক্ষিণের যে রেখাটা আছে এইটার নাম হচ্ছে মকর রেখা, মকর ক্রান্তি রেখা। যেটা পরীক্ষা আসে, পরীক্ষা আসবে 23.5 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণের রেখা হচ্ছে মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকন। ওকে, সবাই অনেক বিরক্ত হয়ে গেছে বুঝি। আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে নেক্সট কোশ্চেন দেখেন। হ্যাঁ, 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি সমান হচ্ছে কত মিনিট বলেন? 4 মিনিট। আচ্ছা, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম কি? ওকে, তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম সবাই কমেন্ট করেন। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম কি? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম দ্রুত দ্রুত কমেন্ট করুন। বাংলাদেশের
সর্বপশ্চিমের জেলার নাম কি? সবাই একটু কমেন্ট করে জানান বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম কি? বলেন সবাই, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। তাহলে বাংলাদেশের যদি আমি ম্যাপ অঙ্কন করি, লক্ষ্য করবেন বলেন এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে সর্ব উত্তরের জেলা, উপরের দিকে উত্তর, এদিক হচ্ছে উত্তর, ম্যাপের উপরের দিক মানে উত্তর জেলা। এই উত্তরের জেলা হচ্ছে, এই উত্তরের জেলা হচ্ছে যদি আমি বলি পঞ্চগড়। পঞ্চগড়। আচ্ছা, জেলার পর থাকে কি? থানা। তেঁতুলিয়া। তেঁতুলিয়া। এবারে ইউনিয়ন, বাংলা বান্ধা। আর স্থান যায় গিরজোত। ঠিক আছে, জায়গির জোত। এবার আসেন বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম। তাহলে পশ্চিমের জেলা, জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, থানা, থানার নাম হচ্ছে শিবগঞ্জ। ইউনিয়ন, ইউনিয়নের নাম শিবগঞ্জ। স্থান, তার নাম মনাকষা। আচ্ছা, বাংলাদেশের সর্বপূর্বের জেলা, জেলার নাম হচ্ছে বান্দরবান। থানা, থানার নাম হচ্ছে কি বলেন তো? থানার নাম থামচি। এরপরে আছেন ইউনিয়ন, ইউনিয়নের নাম হচ্ছে রেমাক্রি। আর স্থানের নাম আখাইন ঠং। বুঝতে পারছেন? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা এই তো, সরি পশ্চিম না, দক্ষিণ। দক্ষিণের জেলা হচ্ছে এই দক্ষিণের জেলা, এই দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। বুঝতে পারছেন? আচ্ছা, এই হইতেছে অবস্থা। যাই হোক, অনেকগুলো কথা, লং টার্ম না করি। প্রশ্ন চাইছে কি সর্বপশ্চিমের জেলা, তাহলে সর্বপশ্চিমের জেলা কি? চাঁপাইনবাবগঞ্জ। তাহলে অ্যান্সার কি হবে? চাঁপাইনবাবগঞ্জ। বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, আল্লাহ মাফ করুন। বাংলা বান্ধা কোন জেলার মধ্যে পড়ে? বলেন কোন জেলা অবস্থিত বাংলা বান্ধা? সবাই কমেন্ট করেন বাংলা বান্ধা কোন জেলায় অবস্থিত। তাহলে বাংলা বান্ধা কোন জেলায় অবস্থিত? সবাই কমেন্ট করেন, সবাই বলবেন বাংলা বান্ধা কোন জেলায় অবস্থিত। তাহলে আগেরটাতে কিন্তু আছে, এইটাতে আছে, এইটাতে আছে বাংলা বান্ধা। দেখেন কোন জেলা আছে, পাইছেন? তাহলে বাংলা বান্ধা, এখানে বাংলা বান্ধা আছে কোনটা? পঞ্চগড়। পাইছেন? আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটার মধ্যে হবে বলতে হবে সবাইকে। বাংলা বান্ধা কোনটার মধ্যে হবে সবাই বলবেন। সবাই একটু কমেন্ট করে জানান বাংলা বান্ধা কোনটার মধ্যে হবে। ওকে, তাহলে বাংলা বান্ধা হচ্ছে পঞ্চগড়ের মধ্যে পড়ে। কার মধ্যে? পঞ্চগড়ের মধ্যে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে পঞ্চগড়ের মধ্যে পড়ে। ওকে, তাহলে বাংলা বান্ধা কোন জেলার মধ্যে পড়ে? পঞ্চগড়। দেখেন বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, তাহলে সর্বদক্ষিণের উপজেলা ভাই। তাহলে জেলার নাম কি? সর্বদক্ষিণের জেলা, জেলা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার। পাইছেন? আচ্ছা, তারপর আছে কি থানা বা উপজেলা? তাহলে উপজেলা বা থানা, এই তো। তাহলে আমরা বলি না
টেকনাফ থেকে তেঁতুলিয়া, তাহলে তেঁতুলিয়া পড়ছি, তাহলে টেকনাফ, বুঝতেছেন? টেকনাফ। এরপরে আছে কি? এরপরে আছে ইউনিয়ন। ইউনিয়ন কি বলেন তো? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। আর স্থানের নাম কি? স্থানের নাম হইতেছে তাহলে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন। আচ্ছা, স্থানের নাম কি? সেরাদ্বীপ। সেরাদ্বীপ, বুঝতেছেন? তাহলে স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? বুঝতেছেন সবাই? তাহলে এখন প্রশ্ন কি হয়ে যাচ্ছে? উপজেলা। তাহলে উপজেলার নাম কি? তাহলে উপজেলার নাম হচ্ছে টেকনাফ। কি নাম হয় বলেন? টেকনাফ, বুঝতেছেন? ওকে, এবার দেখেন পরবর্তী নেক্সট কোশ্চেন, 18 নাম্বার। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? বলতে হবে, এটা না দেখে বলতে হবে আপনাদেরকে। সর্বদক্ষিণের ইউনিয়নের নাম বলতে হবে, না দেখে। এটা পড়াবো না, এটা তো পড়াইলামে, এটা বলতে হবে আপনাদেরকে। দেখি আপনারা কেমন পারেন, দ্রুত দেখেন। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে জানান, সবাই দ্রুত কমেন্ট করে জানান। সর্বদক্ষিণ ইউনিয়নের নাম কি? বাহ, সবাই দেখি পারেন। সেন্ট মার্টিন, বাহ বাহ বাহ, ধন্যবাদ সবাইকে। এবার দেন নেক্সট কোশ্চেনে, বাংলাদেশ সর্বপূর্বের উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রশ্ন দিচ্ছে? সর্বপূর্বের উপজেলা, দেখেন দ্রুত বের করেন। সর্বপূর্বের উপজেলা, তাহলে বলেন বাংলাদেশ সর্বপূর্বের উপজেলা কোনটি? বাংলাদেশ সর্বপূর্বের উপজেলা, নীলা সুলতানা কি লিখছে রে ভাই? আচ্ছা এবার দেখেন, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ওকে। এবার দেখেন বাংলাদেশ সর্বপূর্বের উপজেলা, পূর্বের উপজেলা কোনটা হবে বলেন? সর্বপূর্বের উপজেলা থানচি, বাহ, সবাই দেখি ভালো উপজেলা, ভালোই পারে। তাহলে থানা থানচি, বুঝতেছেন? থানা থানচি। আচ্ছা, এবার দেন নেক্সট কোশ্চেনে, ভারতের সাথে সেভেন সিস্টার্সের কোন রাজ্যের সম্পর্ক নাই? তার মানে আমাদের বুঝতে হবে কোন কোন রাজ্যের সাথে সম্পর্ক আছে আর কোন কোন নাই। যেমন আমরা জানি সেভেন সিস্টার্সের সাথে জড়িত রাজ্য কয়টা, এটা আগে বলতে হবে। সেভেন সিস্টার্সের সাথে জড়িত রাজ্য কয়টা? সবাই বলেন তো কয়টা হবে? সেভেন সিস্টার্সের জড়িত রাজ্য হচ্ছে 7টা, নাকি? 7 তো ওটাই তো বলছে 7টা, 7 মানে কি 7। তাহলে 7টা রাজ্যের সাথে আমাদের রাজ্য জড়িত, 7টা, ভারতের 7টা রাজ্যের সাথে। একটার নাম হচ্ছে কি, আমরা যদি এটাকে যদি এক কথায় যদি বলি, এক কথায় যদি বলি আমিত্রি মেয়ে অনাম, তাহলে আমিত্রি, আমিত্রি, আমিত্রি মেয়ে অনাম। তাহলে দেখো সমান সমান হচ্ছে কি আসাম, ঠিক আছে? মি সমান সমান হচ্ছে মিজোরাম, তি সমান সমান হচ্ছে ত্রিপুরা, মে সমান সমান হচ্ছে মেঘালয়, সমান সমান হচ্ছে অরুণাচল, না সমান সমান হচ্ছে নাগাল্যান্ড, আর ম সমান সমান হচ্ছে মণিপুর। তো এই যে 7টা রাজ্য বা এই যে 7টা, এটাকে দেখেন একটা মজার একটা টেকনিক আছে। এই যে
এই 7টা দেখেন ভালো করে বোঝেন। এখন প্রশ্ন হচ্ছে এই মে পর্যন্ত যেটা আছে, এই পর্যন্ত যেটা আছে, এটা পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সাথে জড়িত, আর পিছনে যে 3টা আছে এই 3টা জড়িত নয়। তাহলে এখন দেখেন, তাহলে এই 3টা কোন 3টা? এই যে এই 3টা, অরুণাচল, নাগাল্যান্ড আর মণিপুর। তাহলে কোন 3টা বাংলাদেশ সীমান্তে নাই? মিজোরাম আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, মেঘালয় আছে, অরুণাচল নাই, মণিপুর নাই, মেঘালয় আছে, আর মিজোরাম আছে। তার মানে এটা হচ্ছে 3 নম্বর আছে। বুঝতেছেন? বলেন বুঝছেন? অ্যান্সার কত বলেন? 3 নম্বর। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ মুহূর্তে ক্লাসটা করছেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা লাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হইতেছে এখন থেকে প্রতিদিন, সেটা কি, রাত কয়টায় বলেন তো? 9টায় ফ্রি ক্লাস, ক্লিয়ার? আর রাত 8টার সময় কিন্তু, কয়টায়? 8টায় আপনাদের জন্য পরীক্ষা নেওয়া হবে, যে পরীক্ষাগুলো আপনাদের জন্য দেওয়া হবে, ঠিক আছে? এখন সবাই ইউটিউবে গিয়ে বিজয়তা লেখা সার্চ দেবেন আর পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পাবেন। আর আবারও বলতেছি, আজকে ক্লাস আবার হইল সাধারণ জ্ঞান ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে কার হবে বলেন? কালকে আবিদুস স্যার, পরের দিন আবিদুস স্যার, তারপরের দিন হবে অপু স্যারের ক্লাস। বুঝতে পারছেন সবাই? ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, ওকে ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হইতে পারেন আমাদের নিবন্ধনের জন্য আর কি, ঠিক আছে? নিবন্ধন লেখেন, নিবন্ধন লিখলে আপনার কাছে কমেন্ট চলে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনাদের মঙ্গল কামনা করি। আমি অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও যেন দ্রুত গতিতে একটা চাকরি পান, ঠিক আছে? হ্যাঁ, মিজোরাম প্লাস মণিপুর, হ্যাঁ। এবার দেখেন ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমিও যেন আপনাদের জন্য দোয়া করব, ঠিক আছে? পরীক্ষা প্রতিদিন রাত 8টায় অনুষ্ঠিতই হয়, প্রতিদিন রাত 8টায় হয়, বুঝতে পারছেন? আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন রাত 8টায় অনুষ্ঠান হবে, ইনশাল্লাহ পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। স্যার দোয়া করবেন, ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।